আমি শেয়ার করতে চলেছি আমার একটোপিক প্রেগনেন্সি কিভাবে আমি বুঝতে পেরেছিলাম, তার ট্রিটমেন্ট কিভাবে হয়েছিল, পুরো ডিটেলসে তোমাদের সাথে আজকে বলবো। তো এই যে দেখতে পাচ্ছ প্রেসক্রিপশন, আমি আরজি কর মেডিকেল হসপিটালে ভর্তি হয়েছিলাম। সেখানে আমার ট্রিটমেন্ট চলেছিল এবং কতদিন কিভাবে আমি সুস্থ হয়ে বাড়ি আসলাম পুরোটা থাকছে এই ভিডিওটিতে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে বলে রাখি, আমি প্রেগনেন্সি ট্রাই করছিলাম এবং দ্বিতীয় সাইকেলে আমি প্রেগনেন্ট হয়েছিলাম। তো প্রেগনেন্ট হওয়ার কিছু সিমটম আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো আমি যখন কিট টেস্ট করছিলাম, কোনোভাবে আমার পজিটিভ আসছিল না। আমার পিরিয়ডের ডেট কন্টিনিউ পিছাতেই থাকছিল এবং প্রায় 2 মাস পর আমি প্রেগনেন্সি টেস্ট করি এবং 2 মাস আগে কিন্তু আমি বহুবার 1 সপ্তাহ অন্তর অন্তর প্রেগনেন্সি কিট টেস্টে পরীক্ষা করছিলাম, কিন্তু সেখানে কোনোভাবেই পজিটিভ রেজাল্ট পাচ্ছিলাম না। তো আমি 2 মাসের মাথায় যখন টেস্ট করি, তখন আমি একটা হালকা ফেইন্ট লাইন দেখতে পাই। তো তখন বুঝতে পারছিলাম যে আমি হয়তো প্রেগনেন্ট, কিন্তু এই যে পিরিয়ড মিস হয়েছে ততদিন কিন্তু আমার 2 মাস ওভার হয়ে গেছে। তাহলে সেটা নিয়ম অনুযায়ী শরীরে যে এইচসিজি হরমোনটা নিঃসরণ হয়, সেটার পরিমাণটা যথেষ্ট বেশি থাকার কথা এবং সেটা ফেইন্ট লাইন আসার কথা নয়। টেস্ট কিটে সেটা কিন্তু ডার্ক লাইন, 2টো ডার্ক লাইন আসার কথা। তখন আমার একটু সন্দেহ জেগেছিল। তখন ভাবলাম যে ঠিক আছে, হয়তো কিছুদিন পরে সেটা ডার্ক লাইন হয়ে যাবে। যেদিন আমি ফার্স্ট জানতে পেরেছিলাম যে ফেইন্ট লাইন, তার 3 দিন পর থেকে আমার লেফট সাইডে কন্টিনিউ যন্ত্রণা হচ্ছিল। যন্ত্রণাটা এমন একটা পজিশনে যে যন্ত্রণাটা কন্টিনিউ হচ্ছিল এবং সেটা বাড়ছিল কমছিল এরকম না, সেটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছিল। যাই হোক, আমি যখন রেস্ট করছিলাম সেটা কিন্তু আবার কিছুক্ষণ পর থেমে যাচ্ছিল। তারপরে আমি ভাবলাম যে হয়তো রেস্টের জন্য বা আমি বেশি চলাফেরা করছি এই জন্য হচ্ছে সমস্যাটা। তারপরে আমি কোনো কিছু চিন্তাভাবনা না করেই আমি ডিরেক্টলি রেস্টে থাকলাম, আর কোনো কিছু চিন্তাভাবনা করলাম না। এর কিছুদিন পর জানার 1 সপ্তাহ মতো পর আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল। সেখানে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, ড্রেস আপ করে নিয়েছি। কিছুক্ষণ পরে দেখলাম আমার ফিল হচ্ছে যে আমার কিছু ব্লিডিং হচ্ছে হালকা পাতলা। দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, ব্লিডিং শুরু হয়েছে, কিন্তু সেটা একদম সামান্য। আমি তখন রীতিমতো ভয় পেয়ে গেলাম, কিন্তু এটা ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের মতো নয়, একদম ব্লিডিংটা ছিল সরু সুতোর মতো। তো এটা নিয়ে আমি যথেষ্ট ভয়ে ছিলাম এবং তখন আমি একজনকে ফোন করলাম। সে ডক্টরের সাথে কথা বলে বলল যে একটা ইউএসজি করে নিতে। তো আমি ইউএসজি করালাম। আমার প্রথম ইউএসজি হয়েছিল, দেখতে পাচ্ছ তোমার 1/12/24। 1/12/24-এ যে রিপোর্টটা আমি পেয়েছিলাম সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। ইউটেরাসটা ছিল অ্যান্টিভার্টেড, নর্মাল ইন সাইজ অ্যান্ড শেপ। অর্থাৎ বেবি যদি আমার ঠিক পজিশানে এসে বেবি যদি ঠিক পজিশানে ইমপ্ল্যান্ট হয়, ইউটেরাসের ইমপ্ল্যান্ট হয় ঠিকভাবে, তাহলে এখানে কখনো ইউটেরাস নর্মাল সাইজ ইন শেপ এটা কখনোই আসবে না। এটা কিন্তু বাড়ে, ইউটেরাসটা থিকনেসটা বা এরিয়াটা, ভলিউমটা বাড়তে থাকে। তো এখানে একটা ভাবার বিষয়। এবং এখানে দেখতে পাচ্ছ লেফট অ্যাডেনেক্সা শোজ এ সিস্টিক এসওএল। হ্যাঁ, তো ইউটেরাসের যেহেতু কোনো স্যাক দেখা যাচ্ছে না এবং লেফটে একটা সিস্টিক এসওএল রয়েছে এবং এইখানে দেখো অ্যাডভাইসের এখানে লেখা রয়েছে ফলো আপ বাই টিভিএস অ্যান্ড ব্লাড ফর বিটা এসিজি। অর্থাৎ ব্লাড, আর এখানে লেখা রয়েছে রুলড আউট পসিবিলিটি অফ একটোপিক প্রেগনেন্সি। অর্থাৎ এখানে একটোপিক প্রেগনেন্সির একটা সম্ভাবনা আছে বলে আমাকে লিখে দিল এবং টিভিএস এবং ব্লাড টেস্ট করতে দিল। তো সেই মুহূর্তে আমার কিছুটা ধারণা ছিল একটোপিক প্রেগনেন্সি সম্পর্কে। সেই মুহূর্তে যথেষ্ট আমি ভয় পেয়েছিলাম। আসলে একটোপিক প্রেগনেন্সি হচ্ছে বাচ্চার ইউটেরাসে ইমপ্ল্যান্ট না হয়ে সেটা
ইউটেরাসের আউটসাইডে কোনো জায়গায় ইমপ্লান্ট হয়, সেটাই হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। এবং এই প্রেগনেন্সিটা কিন্তু কন্টিনিউ করা যায় না কোনোভাবেই। আর এটা ছিল আমার ফার্স্ট কনসেপশান। সুতরাং একটা ভয়ের জায়গা অবশ্যই ছিল যে এবার কি হতে পারে। আর একটোপিক প্রেগনেন্সি মানে রাপচার হওয়ার ভীষণ একটা চান্স থাকে। তো আমি কোনো মতে আর দেরি না করে আমি আমাদের এখানে যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে সেখানে কনসাল্ট করি ডাক্তারকে, এবং ডাক্তার বলল যে অ্যাডমিট থাকতে আমরা 2-3 দিন পর হচ্ছে অপেক্ষা করি এবং তারপর আমরা ওটি করে দেব, মানে অ্যাকচুয়ালি টিউবটা কেটে টোটালি বাদ দিয়ে দেবে। তো এটা শুনে তো আরও ভীষণ ভয় পেয়ে গেছিলাম, যেহেতু এটা একটা অনেক বড় একটা ইমোশনালও কাজ করছিল। তো আমি ডাক্তারকে বললাম যে ঠিক আছে আমাকে রেফার করে দিতে, কারণ সেটা ছিল যথেষ্ট ছোট, মানে ভীষণ বড় একটা হসপিটাল তা কিন্তু নয়, ব্লক হসপিটাল ছিল। তো আমি ভয় পাচ্ছিলাম এবং বলছিলাম যে আমাকে রেফার করে দিন, আমি যেখানে টিভিএস হবে আমি সেখান থেকে করে নেব। তো সেই দিন যেহেতু আমি বিকাল 4টে বেজে গেছিলো আমাকে সব কিছু রেডি করতে, এই জন্য আমি আরও বেশি করে চাইছিলাম যে এখান থেকে আমি কোনোভাবে রেফার করে অন্য কোনো বড় হসপিটালে চলে যাব। তো সেই মতো ডাক্তার আমাকে রেফার করে দিল এবং পরবর্তীতে আমি সেই দিন কোনোভাবে দেরি না করে আমি একেবারে চলে যাই হচ্ছে আর.জি. কর মেডিকেল হসপিটালে। দেখতে পাচ্ছ 2/12 আমি হচ্ছে আবার টিভিএস করা হয় আমার। আমি ভর্তি হয়েছিলাম কিন্তু 1 তারিখেই ভর্তি হয়ে গেছিলাম, 2 তারিখে আমার আবার হচ্ছে টিভিএস করা হচ্ছে। এবং টিভিএসে দেখতে পাচ্ছ লেফট অ্যাডেনেক্সেতে সিস্টিক এসওএল রয়েছে এবং এখানে বারবার লেখা হচ্ছে বিটা এসসিজি আমাকে এক্সামিন করা হচ্ছে এবং একটোপিক প্রেগনেন্সি। তো বিটা এসসিজি আমার কিন্তু কন্টিনিউ বাড়ছিল। বিটা এসসিজি যেহেতু বাড়ছিল এবং সেটা বোঝাই যাচ্ছে সেটা একটোপিক, কিন্তু কোথায় সেটা কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। তার জন্য করে 3/12 আমার আবার হচ্ছে টিভিএস করা হয়, কন্টিনিউ এটা চলছিল। তার সঙ্গে আমার হসপিটাল থেকে বিটা এসসিজি রিপোর্টটা করতে বলা হচ্ছিল এবং আমি কিন্তু সেই অনুযায়ী ওখানে অ্যাডমিটও ছিলাম এবং হচ্ছে টিভিএস রিপোর্ট কন্টিনিউ হচ্ছিল এবং তারা ওয়েট করছিল যে যদি ভীষণ ব্লিডিং হয় তাহলে আমাকে এমার্জেন্সিভাবে সার্জারি করে দেবে। তো বুঝতে পারছো একটা ভীষণ একটা ইমোশনালের ব্যাপার। তো আমি যেহেতু এটা প্রথম কোনো বেবি আমার আগে নেই, এই জন্য আমি নিজেও চাইছিলাম না যে এক্ষুনি অপারেশন করতে, যেহেতু এখন সায়েন্স অনেক ডেভেলপ হয়েছে। এখন যে রাপচার হয়ে গেলে কিন্তু সার্জারি করতে হয়, রাপচারের আগে পর্যন্ত মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো ডক্টর আমাকে সেটা জানায় যে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া যাবে। তো সেই অনুযায়ী আমি আশা করছিলাম যে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে হয়তো আমি সুস্থ হয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ আবার 10/12 আমার আবার একটা টিভিএস করা হয় এবং সেখানে একই জিনিস লেখা হয় যে সিস্টিক এসওএল রয়েছে, মাল্টি সেপারেটেড কমপ্লেক্স একটা সিস্ট রয়েছে, অর্থাৎ এখানে একটা ডারময়েড সিস্ট বলতে পারো রয়েছে। তো কী আর করা যাবে, সেই অনুযায়ী আমার দেখতে পাচ্ছ এভাবে ট্রিটমেন্ট চলছিল এবং আমি মোটামুটি সুস্থ ছিলাম, আমার পালস বিপি সব কিছু নর্মাল ছিল। এখানে দেখতে পাচ্ছ 2/12 আমার বিটা এসসিজি রিপোর্ট ছিল এই যে 2060, 3/12 2720, 6/12 3500, 9/12 সেটা কমে গিয়ে 396। কেন এটা 3500 থেকে হঠাৎ করে 396 হলো? তার কারণ হচ্ছে এইখানে দেখো আমার কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট হয়েছে। একটোপিক প্রেগনেন্সি দুটোভাবে ম্যানেজ করা যায়, একটা হচ্ছে সার্জিক্যাল, একটা হচ্ছে মেডিকেলি। তো আমাকে মেডিকেলি ট্রিটমেন্ট করা হয়েছিল, কারণ মেডিকেল ট্রিটমেন্ট করার অনেকগুলো পদ্ধতি রয়েছে বা অনেকগুলো শর্ত রয়েছে, যে শর্তগুলো মেনটেন করলে তবেই মেডিকেল ট্রিটমেন্ট করা যায়। তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, আমি ডিটেলসে বলে দেবো। তো এখানে দেখো ইনজেকশন মেথোট্রেক্সেট দেওয়া হয়েছিল আমাকে 75 মিলিগ্রাম ডিপ আইএমএ দেওয়া হয়েছিল এবং সেটা দেওয়া হয়েছিল 4/12/24। 4/12/24 যেহেতু আমার মেডিকেল ম্যানেজমেন্টটা করা হয়েছিল অর্থাৎ মেথোট্রেক্সেট দেওয়া হয়েছিল, এই জন্যই রিপোর্টে 9/12/24 একেবারে এক ধাক্কায় বিটা এসসিজিটা নেমে 396 চলে এসছে। তার মানে আমার প্রেগনেন্সি ছিল কিন্তু সেটা মেথোট্রেক্সেটের মাধ্যমে
সেটাকে ডিস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেলগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সেই ফিটাল যে পার্টটা ছিল সেটা, বাচ্চার যে পার্টটা ছিল সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আর মিথোটক্সিটের কাজটাই ওইরকম, যে সেলটাকে সে নষ্ট করে দেয়। এবারে দেখো পরবর্তীতে তখনই ডক্টর বুঝে নিল যে আমার মিথোটক্সিটটা আমার শরীরে ঠিকঠাক কাজ হচ্ছে। যদি কাজ হয় তাহলেই কিন্তু এই বিটা এসিজির ভ্যালুটা আস্তে আস্তে করে কমে যাবে। আর যদি কাজ না হয় তাহলে ব্লিডিং বাড়তে থাকবে, তারপরে হচ্ছে বিটা এসিজির পরিমাণটা আস্তে আস্তে করে বাড়তেই থাকবে, সেটা কমবে না। এরপরে দেখো 9-12 পরে আমার 13-12-24 আমার আবার বিটা এসিজি করা হয় এবং সেটা কমে গিয়ে দাঁড়ায় 68.58। এরপর 14 তারিখে আমার ডিসচার্জ করে দেওয়া হয়। কারণ মোটামুটি আমি সুস্থ ছিলাম, আমার কোনো রকম ব্লাড প্রেশার বা পালস বা ব্লিডিংয়ের কোনো রকম আপ ডাউন কিছু করেনি। তো দেখতে পাচ্ছ এবার ডক্টর আমাকে যখন ছুটি দেয় তারপর আমাকে বলেছিল যে বিটা এসসিজিটা প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর করতে, এবং যতক্ষণ না, এখানে দেখতে পাচ্ছ, যতক্ষণ না সেটা 10-এর নিচে না আসে। এই জন্য করে আমি বাড়ির ছুটি মানে হসপিটাল থেকে বাড়ি ফেরার পরেও আমি 20 তারিখে করেছিলাম, সেটা চলে এসছে 11.36। এরপর 27 তারিখে করেছি 2.82। দেখতে পাচ্ছ ডক্টর বলেছিল এখানে যখন 10-এর নিচে চলে যাবে তখন আর বিটা এসসিজি রিপোর্ট করার দরকার নেই। তোর জন্য করে তাই আমার যেহেতু 2.82 চলেছিল, সেটা 10-এর কম, আমি ওই জন্য আর চাইনি। তো আমার যেহেতু পেটে কন্টিনিউ ব্যথাটা ছিল, এই জন্য ডক্টরকে আমি বললে তিনি ডরটিন ট্যাবলেটটা আমাকে প্রেসক্রাইব করেছিল এবং আমি সেটা কন্টিনিউ খাচ্ছিলাম। এরপর আমাকে একটা হচ্ছে টিভিএস রিপোর্ট দেয়, আলট্রাসোনোগ্রাফি পেলভিস অ্যাবডোমেনের টিভিএস রিপোর্ট দেয়, এবং এই রিপোর্টে যেটা উঠেছিল সেটা হচ্ছে মাল্টি সেপারেটেড সিস্টিক লেশন রয়েছে একটি লেফট ওভারিতে, এবং সেটা হতে পারে হ্যামারেজিক সিস্ট অথবা একটা ডার্ময়েড সিস্ট রয়েছে, এবং এখানে কোনো ফ্লুইড বা কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। আজকের গল্পটা এই পর্যন্ত। একটোপিক প্রেগনেন্সি আমার কিভাবে ম্যানেজমেন্ট হলো। তো এর পরবর্তীকালে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি কিভাবে আমার ট্রিটমেন্টটা এখনও কন্টিনিউ করছি, একটোপিক প্রেগনেন্সির মেডিকেল ম্যানেজমেন্ট হলে কি কি সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো, এবং আমিও এখন কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছি, সেগুলো থাকছে পরবর্তী ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ধন্যবাদ সবাইকে।